সংযোগিক বচন। সংযোগিক বচন যখন যে লিখবা যে যখন দুই বা ততোধিক সরল বচন ও এবং আর দ্বারা যুক্ত হয় তখন সেটা সরল বচন হবে, তখন সেটা সংযোগিক বচন হবে। সংযোগিক বচন হবে। একে এমন ডট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা একটা যদি উদাহরণ দিই তাহলে কি এমন দিতে পারি, দেখো আমরা উদাহরণ দিতে পারি এমন যে রাম হয় একজন রাজা ও দার্শনিক। দেখো এখানে কিন্তু ও চিহ্নটা আছে, ওটা আছে, তাহলে ওটা যেহেতু থাকছে সেটা এটা অবশ্যই কি বচন হচ্ছে, সংযোগিক বচন। ওটা এখানে আছে, তাহলে আমরা এইটারে ভাঙলে আবার দুটো সরল বচন পাবো। এক পাচ্ছি আমরা রাম হয় দার্শনিক, রাম হয় রাজা, এই একটা সরল বচন পাচ্ছি আমরা। 2 নম্বরে পাচ্ছি আমরা রাম হয় দার্শনিক। তাহলে দেখো দুটো আমরা কিন্তু পারছি। তাহলে একে যদি আমরা প্রতীক দ্বারা প্রকাশ করি কেমন হবে, রাম হয় রাজা সমান সমান পি, রাম হয় দার্শনিক সমান সমান কিউ। তাহলে রাম হয় রাজা ও দার্শনিক সমান সমান আমরা লিখতে পারি পি ডট কিউ। এখন এর একটা সূত্র আছে, এই সূত্র সংক্ষেপে মনে রাখবা, আমি বিস্তারিত সূত্র তোমাদের শীটে দিয়ে দেবো, এমনি সংক্ষেপে এটা মনে রাখবা যে সংযোগিক বচনে টি ডট টি যদি পাশাপাশি টি ডট টি থাকে তাহলে টি ডট টি হলে টি হবে। আর পৃথিবীতে যেমনই থাক, আর পৃথিবীতে যেভাবেই থাক, পৃথিবীতে যেমনই থাক এফ হবে। কেমন এফ হবে দেখো, আমি বলেছি টি ডট টি হলে এফ হবে, তাহলে যদি টি ডট এফ থাকে তাহলে কি হবে, এফ হবে। যদি এমন থাকে এফ ডট টি থাকে তাহলে কি হবে, এফ হবে। যদি এমন থাকে এফ ডট এফ এফ তবু কি হবে, এফ হবে। দেখো এখানে টি ডট এফ রয়েছে, এফ হয়েছে, এখানে এফ ডট টি রয়েছে, এখানে এফ হয়েছে, এফ ডট এফ আছে, এখানেও এফ হয়েছে। তোমাকে শুধু মনে করতে দেখতে হবে টি ডট টি এমন আছে কিনা, যদি থাকে তাহলে টি। তাই এই তিনটে তোমাকে মনে রাখার কোনো প্রয়োজন নেই, শুধু মনে রাখবা টি ডট টি থাকলে টি হয়, আর পৃথিবীতে যেখানে যেভাবেই থাকুক না কেন সব এফ হবে, এইটুকুনো মনে রাখলেই যথেষ্ট। তাহলে এটা হলো সংযোগিক বচন। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা সুন্দর করে খাতায় লিখে নেবা, লিখে এইটুক সুন্দর করে মুখস্থ করবা। এইটুক যদি মুখস্থ করো তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। এই 5টা বচনের যে সংজ্ঞা দেব এবং সূত্র লিখে দেব সেইগুলো সুন্দর করে তোমরা সবাই মুখস্থ করে লিখবা, ঠিক আছে। এরপরেরটার নাম হলো প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনটা কি আমি একটু তোমাদেরকে বুঝাই দিই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। আজকে 2টো বচন শিখাই দেবো, আগামীকাল 3টে বচন শিখাই দেবো, ঠিক আছে। দেখো তারপর একটা নাম দিলাম আমরা প্রাকল্পিক বচন। পয়রফলা আকার ক, লয় পয়রস্যি ক, প্রাকল্পিক বচন। যদি 2 বা ততোধিক সরল বচন কি যোজক দ্বারা, যদি কমা দিয়ে
তবে অবলিক তাহলে দ্বারা যুক্ত হয়, তাহলে দ্বারা যুক্ত হয় তাকে যদি দুই বা ততোধিক সরল বচন যদি তবে তাহলে দ্বারা যুক্ত হয় তাহলে সেটা হবে, তাহলে সেটি প্রাকল্পিক বচন, সেটি প্রাকল্পিক বচন। আমি বোঝার জন্য শর্টকাটে তোমাদের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। প্রাকল্পিক বচন, প্রাকল্পিক বচন। দেখো একে কি দ্বারা প্রকাশ করা হয়, একে ইমপ্লাইজ, এই যে এরকম একটা দাগ দিয়ে লিখবা ইমপ্লাইজ, IMPLIS, ইমপ্লাইজ দ্বারা প্রকাশ করা হয়, ইমপ্লাইজ প্রতীক দ্বারা। আমি ইমপ্লাইজ প্রতীক লিখে না, তখন অনেকে মিস করবে। প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, উদাহরণ দেখাচ্ছি তোমাদের, আমি উদাহরণ লিখে দিলে তোমরা একটু ভালো বুঝতে পারবা। যেমন আমরা একটা কথা লিখলাম যে যদি মনে করো আমি লিখলাম যদি উমা আসে, আমি উমারে বলছি তুমি উমা এখানে আসো তাহলে আমি যাব, তাহলে স্যার যাবে, স্যার যাবে। বা যদি মেক করে তাহলে বৃষ্টি হবে, এমনও হতো, কিন্তু আমি প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করছি। তাহলে মনে করো উমা এসেছে, তাহলে উমা এসেছে সমান সমান আমরা লিখলে দিলাম উমা এসেছে সমান সমান আমরা লিখে দিলাম পি। স্যার যাবে সমান সমান আমরা লিখে দিলাম কিউ। তাহলে দেখো এখানে কিন্তু তাহলেটা আছে, তাহলে তা আমি বলছিলাম যদি কি কি থাকবে, এই যে তবে থাকবে এবং তাহলে থাকবে ও যদি থাকবে, যে কোনো যদি থাকার পরে তবে বা তাহলে যে কোনো একটা থাকবে। দেখো এখানে যদিও আছে, এখানে তাহলেও আছে, এই দুটো জিনিসই আছে, তাহলে এটা অবশ্যই প্রাকল্পিক বচন বাংলায়। আর একে প্রকাশ করা আছে কি দ্বারা, ইমপ্লাইজ চিহ্ন দ্বারা। তাহলে উমা আসে সমান সমান আমরা এখানে পি লিখলাম, উমা আর স্যার যাবে সমান সমান কিউ লিখলাম, আর আমরা এখানে কি ইমপ্লাইজ মাঝে প্রাকল্পিক বচন তাই ইমপ্লাইজ। তাহলে একে যখন আমরা প্রকাশ করব তখন এমন প্রকাশ করব পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ কোন বচনের ভিতরে ইমপ্লাইজ থাকলে আমরা মনে করব সেটা হলো প্রাকল্পিক বচন। এই সূত্রটা তোমরা এইভাবে মনে রাখবে, এই সূত্রটা যে টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ হবে, আর যেমনই থাক আর বাকি সব টি হবে, বাকি সব টি হবে। কেমন করে টি হবে, যদি মনে করো এমন থাকছে যে টি ইমপ্লাইজ টি তাহলেও টি, যদি এমন থাকে যে এফ ইমপ্লাইজ টি তাহলেও টি, যদি এমন থাকে এফ ইমপ্লাইজ এফ তাহলেও কি হবে, টি হবে। তাহলে বুঝতে পারছো টিটা কেন আছে, এই যে এমন এই তিনটে থাকলে টি হবে। কিন্তু যদি কোনো অঙ্কের ভিতরে টি ইমপ্লাইজ এফ থাকে তাহলে সেটা অবশ্যই এফ হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। যদি কোনো অঙ্কের ভিতরে টি ইমপ্লাইজ এফ থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে, এফ হবে। শুধু এইটুকু মনে রাখলেই হবে। তুমি কি করবা, এত কিছু মুখস্থ করার দরকার নেই, শুধু মুখস্থ করবা টি ইমপ্লাইজ এফ হলে এফ হয়, আর বাদ বাকি যা থাক সব টি হয়ে যাবে প্রাকল্পিক বচনে, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। তুমি যদি এত মনে রাখতে পারো তাহলে তো অনেক ভালো, আর যদি নাও পারো শুধু এই এক লাইনটা মনে রাখবা। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এবং সুন্দরভাবে বোঝার জন্য এই পুরো সংজ্ঞাটা সহকারে এই পর্যন্ত যদি মনে রাখতে পারো তাহলেই এরা ঠিক আছে। এইটা শুধুমাত্র অঙ্ক করার জন্য। তাহলে সবাই আজকের মতো এই পর্যন্ত ভালো থেকো। আর ক্লাসটা কেমন লেগেছে, ক্লাস দুটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ক্লাস চলবে কি চলবে না, যদি বলো যে স্যার ভালো লেগেছে ক্লাস চালিয়ে যান তাহলে তোমাদের আরো ক্লাস নেব, আর যদি বলো যে না স্যার ভালো লাগছে না বা ক্লাস আর নিয়েন না তাহলে আর নেব না। তোমাদের আগ্রহ দেখলেই আমি ক্লাস নেব, তাছাড়া নেব না। ধন্যবাদ সবাইকে।